দেখ এই 3 নম্বর ক্লাসটা করাচ্ছি, প্রথমে এই কোশ্চেনটা করাচ্ছি। এখন অ্যানুইটি ধরিনি, কম্পাউন্ড ইন্টারেস্টই চলছে, ঠিক আছে? এই অঙ্কটা হয়ে গেলে আরেকটা অঙ্ক করব, বেশ কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর টাইম ভ্যালু অপনের মেইন যেটা অ্যানুইটি টপিকে চলে যাবো। অ্যানুইটি এটা কি বলছে? আ মেশিন ইজ ডেপ্রিসিয়েটেড এট দ্য রেট অফ 10% রিডিউসিং ব্যালেন্স মেথড। আমরা যখন অ্যাকাউন্টসে ডেফিনিশন করেছি, ডেফিনিশন বেসিক্যালি দুটো মেথড শিখেছি, একটা স্ট্রেট লাইন মেথড আর একটা ডিমিনিশিং ব্যালেন্স মেথড। ডিমিনিশিং ব্যালেন্স মেথডের আরেকটা নাম রিডিউসিং ব্যালেন্স মেথড। তো বলছে একটা মেশিন আছে, সেই মেশিনের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করছি 10%, কোন মেথডে? রিডিউসিং ব্যালেন্স মেথড। দ্য অরিজিনাল কস্ট ওয়াজ রুপিস 1 লাখ, মানে মেশিনটার অরিজিনাল কস্ট হচ্ছে 1 লাখ টাকা, এন্ড দ্য আলটিমেট স্ক্র্যাপ ভ্যালু 37500। ঠিক আছে, এটাও ঠিক আছে। ফাইন্ড দ্য এফেক্টিভ লাইফ অফ দ্য মেশিন। তো মেশিনটার লাইফ বের করতে বলেছে। আমরা যে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা শিখেছিলাম, কি শিখেছিলাম? a ইকুয়াল টু p ব্র্যাকেটে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n, এটাই বলেছিলাম কিন্তু ফর্মুলা। a ইকুয়াল টু p ব্র্যাকেটে 1 প্লাস i হোল টু দি পাওয়ার n। এই ফর্মুলাটা কখন ইউজ হয়? আজকে ধর ব্যাংকে টাকা জমা দিলাম, আজকে ধর আমি ব্যাংকে মানি ডিপোজিট করলাম, 1 লাখ টাকা মানি ডিপোজিট করলাম, 5 বছর পর কত টাকা পাবো, সেরকম ক্ষেত্রে এখানে মাঝখানে প্লাস হবে। কখন হবে? ধর ব্যাংকে টাকা জমা করলাম, 5 বছর পর কত টাকা পাবো, তাহলে ভ্যালু বাড়বে না কমবে? বাড়বে, তাই যোগ হলো। আর ডেপ্রিসিয়েশন ব্যাপারটা কি? আজকে ধর 1 লাখ টাকা দিয়ে মেশিন কিনে 5 বছর পর মেশিনের ভ্যালু কি হবে? বাড়বে না কমবে? কমবে, তাই মাইনাস, আর কিছু না। আর এই যে ফর্মুলাটা দিলাম, অ্যাকচুয়ালি এটা ডিমিনিশিং ব্যালেন্সের জন্য অ্যাপ্লিকেবল। ডিমিনিশিং ব্যালেন্সের জন্য এটা অ্যাপ্লিকেবল। তো দেখ কি বলেছে, বলে দিয়েছে অরিজিনাল কস্ট অফ দ্য মেশিন। অরিজিনাল কস্ট মানে p, p হচ্ছে অরিজিনাল কস্ট, কত টাকা? 1 লাখ টাকা। আলটিমেট স্ক্র্যাপ ভ্যালু মানে a, এটাকে বলা হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, ঠিক আছে? স্ক্র্যাপ ভ্যালু কত? 37500। এটা হলো i মানে রেট অফ ডেপ্রিসিয়েশন, কত? 10% মানে 0.10। তো দেখ এটা কত হচ্ছে? 37500 ভ্যালুগুলো পুট করছি। a হচ্ছে 1 লাখ, 1 মাইনাস i কত? 0.10 টু দি পাওয়ার 8। বুঝতে পারলি কি বের করতে বলেছে আমাকে? কোশ্চেনটা থেকে বুঝতে পারলি? বলছে দেখ ভালো করে শোন, ফাইন্ড দ্য এফেক্টিভ লাইফ অফ দ্য মেশিন। মেশিনটার লাইফ কত? n বার করতে বলে। দেখ কোশ্চেনের দিকে দেখা, n বার করতে বলেছে, ঠিক আছে? তো কি করে করব? দেখ দেখিয়ে দিচ্ছি, তোকে চিন্তা করে লাভ নেই। এখানে 37500 ডিভাইডেড বাই 1 লাখ, তাই তো বলতে পারি? এই 1 লাখটা সাইড চেঞ্জ করলে ডিভাইড বাই 1 লাখ হয়ে গেল। আর এটা করলে কত হয়? 0.9 হোল টু দি পাওয়ার n, তাই কি না? বলতে পারি তো এটা? কি রে, 1 থেকে 0.1 বাদ দিলে 0.9 হয়, আর এটাকে ডিভাইড করলে কত হয়? 0.375 ইকুয়াল টু 0.9 হোল টু দি পাওয়ার n। বল, এইটুকু তো বলতেই পারি, দেখে নে, এইটুকু তো বলাই যায়, তাই না? 0.375 ইকুয়াল টু 0.9 হোল টু দি পাওয়ার n। দেখ তাও করতে পারছি না, আমাকে কি বের করতে বলেছে? আমাকে বলেছে n এর ভ্যালু কত হবে। দেখ মন দিয়ে শুনবি জায়গাটা, একটু মন দিয়ে শুনবি। দেখ আমাদের কোনো এর জন্য কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে না, আমাদের নরমাল ক্যালকুলেটরে অ্যানসার বের করে দিতে পারবো। ভালো করে শোন কি করে করা হয়। সেকেন্ড ভিডিওটা দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এরকম টাইপের অঙ্ক সেকেন্ড ভিডিওতে করেছি। 0.9, ভালো করে শোন, 0.9 এর পাওয়ার কত হলে অ্যানসার 0.375 বেরোবে? এটা হলো আমার কোশ্চেন। নরমাল একটা কোশ্চেন করলাম। কি কোশ্চেন করলাম? 0.9 এর পাওয়ার কত হলে এটা বেরোবে, এটা তোকে বলতে হবে। কি করে বলতে হবে টেকনিক শিখিয়ে দিচ্ছি। আমার কথাটা বুঝতে পারলি? তাহলে একটা লক্ষ্য কর একটা জিনিস, এখানে 0.9 টু দি পাওয়ার n আছে। আমার যদি এরকম অ্যানসার বেরিয়ে যায়, ধর সাপোজ এরকম বেরোয় 0.9 টু দি পাওয়ার 5 আর 0.9 টু দি পাওয়ার 8, সাপোজ একটা কথা বললাম, তাহলে 0.9 কেটে গেলে n এর মান 5। তা আমি সেটাই তোকে জিজ্ঞাসা করলাম, 0.9 এর পাওয়ার কত হলে, 0.9 এর পাওয়ার কত হলে এটা বেরোবে? তাহলে তোকে বলেছে কি করে বের করব। দেখ টেকনিক শিখিয়ে দিচ্ছি, টেকনিক আছে একটা। কি করে টেকনিকটা? দেখ শোন, ক্যালকুলেটর নে, এই ক্যালকুলেটর সিরিজের ক্যালকুলেটর নিলেই হয়ে যাবে। সিরিজের বা অর্ডারের ক্যালকুলেটর 0.9, ক্যালকুলেটর লিখবো 0.9, একদম ইজি। 0.9 লিখবো ইনটু দে, তারপর ইকুয়াল টু প্রেস করতে থাক।
তুই প্রেস করতে থাক, কাউন্ট করতে হবে না, তুই ইকুয়াল টু প্রেস করতে থাক, দেখ কত নম্বর এটা বের হচ্ছে। ক্যালকুলেটর প্রেস করতে থাক, আমি দেখছি না, প্রেস করে যাচ্ছি। আমার একটা বের হচ্ছে 0.387, ঠিক আছে, 9 পেজ করাতে 9, আরেকটা পেজ করি, আরেকটা পেজ করলাম মানে 10 এ 10 পেজ করাতে 0.349। আমি বুঝিয়ে দেবো, সব বুঝিয়ে দেবো, চিন্তা করিস না, আমি বুঝিয়ে দিচ্ছি, টেকনিকটা বুঝিয়ে দিচ্ছি। আমি যখন 9 বার ইকুয়াল টু পেজ করলাম, ঠিক আছে তো, 9 বার ইকুয়াল টু পেজ করলাম তো, 9 বার ইকুয়াল টু পেজ করাতে এটা বের হচ্ছে 0.387, আর 10 বার ইকুয়াল টু পেজ করাতে 0.349 বের হচ্ছে, ঠিক আছে তো। কিন্তু কোনোটাই কি অ্যাকুরেট বেরিয়েছে? অ্যাকুরেট বেরিয়েছে, কিন্তু কোনো কোনো অঙ্ক বেরিয়ে যায়, কোনো কোনো অঙ্ক বেরিয়ে যায়, ঠিক আছে তো, কোনো কোনো অঙ্ক বেরিয়ে যায়, এই অঙ্ক বেরোয়নি। অর্থাৎ এই অঙ্কটার যে অ্যানসার বেরোবে না, বইতে যে কোশ্চেনে অ্যানসার দিয়েছে অ্যাকুরেট অ্যানসার দেয়নি, মানে পার্টিকুলার 8 বছর 9 বছর 10 বছর এরকম বলেনি, বলে যে এত বছর এত মাস। কথা বুঝতে পারছিস তো? তো ক্যালকুলেটর নিশ্চয়ই এরকম বেরোবে না কোনোদিন, ক্যালকুলেটর এরকম কোনোদিন বেরোবে না এত বছর এত মাস, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছিস কি করে করতে হবে, টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখ আমি ক্যালকুলেটর বলছি, আমি আবার বলছি কি করলাম, 0.9 ইকুয়াল টু সরি 0.9 প্লেস করলাম, ইনটু দিয়ে ইকুয়াল টু প্লেস করলাম, ঠিক আছে। একবার ইকুয়াল টু, দুবার, 3 4 5 6 7 8, হ্যাঁ 8 বার ইকুয়াল টু প্রেস করলে আমার 8 বার ইকুয়াল টু প্রেস করলে এটা বের হচ্ছে, 9 বার ইকুয়াল টু প্রেস করলে এটা আসছে। তার মানে 8 বার ইকুয়াল টু প্রেস করছি মানে 9 বছর, আর 9 বার ইকুয়াল টু প্রেস করছি মানে 10 বছর। তার মানে বুঝতে পারছিস কি বলতে চাইছি? 8 বার ইকুয়াল টু প্রেস করলাম মানে 9 বছর, আর 9 বার ইকুয়াল টু প্রেস করলাম মানে 10 বছর। আমার কত? 3.75। তার মানে 9 বছরে হচ্ছে 3.87, আর 10 এ হচ্ছে 3.349। তার মানে এই দুটো বছরের মাঝখানে হবে। আমি এটুকু বুঝে গেছি আমার অ্যানসার 9 বছর আর 10 বছরের মাঝখানে হবে, এটা বুঝতে পেরেছি। কিন্তু এই প্রসেসটা আমি ঠিকঠাক দিয়েছিলাম, কিন্তু পসিবল হলো না, করা গেল না। কি করে করতে হবে তাহলে? সেক্ষেত্রে কি করে করতে হবে? দেখ এরকম অঙ্কের ক্ষেত্রে তোকে একটা লগ ধরতে হবে, লগ ধরতে হবে। কোনো লগ না জানলেও কোনো অসুবিধা, আমি শিখিয়ে দেবো, কিচ্ছু একটা লাইনই লগ হয়ে যাবে। ওই যে আগে যেমন ছোটবেলায় লগ শিখেছি, ওরকম কিছু লগ জানতে হবে না, কিচ্ছু লগ জানতে হবে না। জাস্ট কি করবো, দু সাইডে লগ নেব। এই সাইডে লগ নিলে কি হচ্ছে, লগ 0.375, ঠিক আছে। আর এখানে কত হচ্ছে, n log 0.9। ক্লিয়ার হচ্ছে তো? আমাদের কিন্তু ইয়েতে আছে, কিন্তু এরকম টাইপের অঙ্ক বিকমে, ঠিক আছে, 6 সেমিস্টারে আছে। যত প্রফেশনাল কোর্স করতে হবে সেখানে সব জায়গায় আছে এরকম টাইপের অঙ্ক। তাহলে বুঝতে পারলি, log 0.375 আর এখানে n log 0.9, এত কিছু ক্লিয়ার। এইবার এক্সামে যখন অঙ্ক করতে হয় তখন সবাই কোশ্চেন পেপারের দিকে ভালো করে তাকায়, দেখে কি লগের এই লগটার মান বলে দিয়েছে, খোঁজার চেষ্টা করে। আমি বলছি আজকের পর থেকে আর কোনোদিন মান জানার দরকার নেই, একটা ট্রিক্স আছে, বের করে দেওয়া যায়। আর যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে লগ এটা প্রেস করবে, একবার অ্যানসার বেরিয়ে যাবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর, আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরও নেই। আমি পরীক্ষা হলে মোবাইলও অ্যালাউ করবে না, মোবাইলও দেখা যায়, মোবাইলও আমাকে অ্যালাউ করবে না। তো আমাকে কোশ্চেন পেপারে বলেও দেয় যে কি করে বের করতে হয়। আমি একটা ক্যালকুলেটর ট্রিক্সে একটা ভিডিও শিখিয়েছিলাম, মানে দিয়েছিলাম, দেখেছিলি? আদৌ দেখেছিলি না ক্যালকুলেটর ট্রিক্সের ভিডিও? আচ্ছা দেখিস, যাই হোক, ওটা দেখাটা খুব জরুরি ছিল। যাই হোক, কি করে বের করতে হবে বলে দিচ্ছি। এই log 0.375 এটা বের করার একটা ট্রিক্স আছে আমাদের নরমাল কমার্সের ক্যালকুলেটরগুলোতে। কি করে করতে হয়? এটার জন্য প্রথমে নাম্বারটা আমাকে যদি বলে এইটার ভ্যালু কত, সেটার ভ্যালু কত, কি করে বের করব? কত বের করব কি করে? প্রথমে তোকে নাম্বারটা টাইপ করতে হবে, লিখছি টাইপ দা নাম্বার। এটা বোঝা ছিল, তোদের করতে হবে না। প্রথমে নাম্বার টাইপ করব ক্যালকুলেটর, ঠিক আছে তো? তো ক্যালকুলেটর নাম্বার টাইপ করব, কত হবে? 0.375 টাইপ করব। তারপর কি করতে হয়? তারপর করতে হবে রুট ওভার সাইন দেব 15 টাইমস। কি বললাম? রুট ওভার সাইনটা দেব 15 টাইমস, রুট ওভার দেব 15 টাইমস। 15 বার রুট প্রেস করব, 15 বার রুট প্রেস করব। তারপর -1 করব, -1 করব, ঠিক আছে। তারপর কি করব? ডিভাইড করব, পয়েন্ট 4টে 0 702 7178, ঠিক আছে। এটা করবি, দেখবি একবারে অ্যাকুরেট অ্যানসার বেরিয়ে যাবে।
আমার পরীক্ষায় যদি কখনো অনেক সময় বলে দেয় না তখন কি করে বের করতে আমার কারোর দরকার নেই, এইভাবে বের করে ফেলতে হবে। তাহলে দেখ ক্যালকুলেটর লিখবো 0.375, বুঝছিস তো? ক্যালকুলেটর লিখবি 0.375 লিখলাম, তারপর রুট 15 বার পেস্ট কর, 15 বার রুটটা পেস্ট কর। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15 বার রুট পেস্ট করলাম। তারপর কি করবো, -1, -1 পেস্ট করে দিচ্ছি। তারপর ডিভাইড বাই দিয়ে কি করবো, পয়েন্ট, 4টে শূন্য, তারপর 702, তারপর 7178 হয়ে গেল। এবার ইকুয়াল টু পেস্ট করব, কত বেরোবে, মাইনাস, পুরো অ্যানসার হচ্ছে -0.4259, এটা বেরোচ্ছে -0.4259। ঠিক আছে, অ্যানসার হলো এটা -0.4259। ঠিক আছে, এটা বেরিয়ে -0.4259। ঠিক আছে, বুঝতে পারলি কি করে করলাম, বুঝতে পারলি তো? এটা একদম ফর্মুলা, একদম আর কিছু না। তারপরে বলছে n log 0.9 এর মানটা বের করব, একই রকম ভাবে log 0.9 এর মানটা বের করে দেখি কত বের হচ্ছে, দেখ তো। প্রথমে নাম্বারটা টাইপ করবি ক্যালকুলেটরে, 0.9, ক্যালকুলেটরে 0.9 টা প্রেস কর, 0.9 প্রেস করলাম। প্রেস করার পর কি করব, রুট 15 বার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15 বার রুট প্রেস করলাম। তারপর -1 প্রেস করলাম। এবার ডিভাইডেড বাই পয়েন্ট, 4টে 0, 702 7178, কত হচ্ছে, মাইনাস, এটা বের হচ্ছে কত জানিস তো, -0.0457, মানে কত হচ্ছে, -0.0457। ঠিক আছে, তাহলে দু সাইডে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে অ্যানসার কত বের হবে, এটা সাইড চেঞ্জ হয়ে যাবে, 0.4259 ডিভাইডেড বাই 0.0457 ইকুয়াল টু n। 0.4259 divided by 0.0457, 9.3, বইতে 9.3 आंसर আছে। তার মানে বুঝতে পারলে, আমি বললাম আমার পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউ করবে না, আমার পরীক্ষায় কোশ্চেনে মানও বলে দেবেন, আমি আশা করব না মান বলে দেবে। আমি কি করে করতে পারি, সেটা বলে দেব। n বেরিয়ে গেল 9.3 ইয়ার্স। এটা আমরা যখন 60 সেমিস্টারে অঙ্ক করতাম খুব সমস্যা হতো, লগের মান বলে না দিলে হেভি সমস্যা হতো। এটা টেকনিকটা ভালো টেকনিক, লগের মান বের করার নিয়মটা বলে দিলাম। তো দেখ এই অঙ্কটা কি বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক বলেছে, বলে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পেড বাই আ বরোয়ার অন রুপিস 15,000 ফর 3 ইয়ার্স। মানে 15,000 টাকার কেস দিয়েছে, ঠিক আছে তো, 15,000 টাকার কেস দিয়েছে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক 3 বছরের, আর রেট অফ ইন্টারেস্টটা কেমন চলছে, 10%, 9%, 8%। নরমালি 15,000 টাকা লোন নিয়েছে, আমাকে কি বের করতে বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে, বের করে দেবো, এমন কিছু মানে প্রবলেম নেই এই অঙ্কটায়। তো বলছে ওটা ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পেড বাই আ বরোয়ার কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট পেমেন্ট করবে, এটা আমাকে বের করতে বলেছে। তো 15,000 টাকা লোন 3 বছরের, প্রথম বছর 10%, তারপর 9, তারপর 8। এতদিন আমরা অঙ্ক কি করতাম, কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কগুলো করতাম অনেকগুলো পার্সেন্টেজ দিত না, একটা পার্সেন্টেজ দিত। এতগুলো যতগুলো অঙ্ক করতাম সবকটা অঙ্কে একটাই পার্সেন্টেজ দিয়েছিল। যখন একটা পার্সেন্টেজ দিয়েছিল তখন ফর্মুলা কি ফেলেছিলাম, p ব্র্যাকেটে 1 + i হোল টু দি পাওয়ার a, এটা করেছিলাম। কিন্তু আজকে কিন্তু এটা হবে না। যখন একটাই রেট অফ ইন্টারেস্ট চলছে, প্রতি বছর রেট অফ ইন্টারেস্ট সেম চলছে, তখনই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এখানে রেট অফ ইন্টারেস্ট কত সমান নেই, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। দুটো প্রসেস শেখাবো, একটা ফর্মুলা শেখাতে পারবো আর একটা ফর্মুলা ছাড়া শেখাতে পারবো। শুধু একটা ক্যালকুলেটর নেবো, অঙ্ক হয়ে যাবে। কিভাবে দেখ, প্রথম বছর কত ছিল, 15,000 ছিল, কত পার্সেন্ট বলবো, 10% তো। প্রথমে কত ছিল, 10% লেখ 15,000 যোগ, আমি দেখিয়ে দিচ্ছি কি করে করতে পারি একবারে ক্যালকুলেটর। 15,000 যোগ 10%, ঠিক আছে, করে যেটা বেরোবে, ঠিক আছে, 15,000 যোগ 10% করে যেটা বেরোলো, তার সাথে আবার করবো কত, 9%,
ঠিক আছে, আবার যোগ করব, যোগ করে কত বেরোবে, কত করব 8% করে ইকুয়াল টু দিয়ে কত বেরিয়েছে 17658। आंसर কত হচ্ছে বইতে, এটাই আছে 15000 যোগ 10% যোগ 9% যোগ 8%, 19000 কত বললো, 19000 বেরিয়েছে। না 1 লাখ চলো আমি ভুল বলছি, 19423 টাকা 80 পয়সা। বল ফর্মুলা ছাড়া বুঝতে পারলি, ফর্মুলা ছাড়া বললাম, এটা ফর্মুলা ছাড়া, ইজি না, দেখ ফর্মুলা ছাড়া বললাম খুবই ইজি। এবার এটাকে যদি ফর্মুলায় করতে যাই তাহলে কি হতে পারে দেখো, শিখিয়ে দিচ্ছি শোনো। a ইকুয়াল টু p, ব্র্যাকেটে লিখবি 1 প্লাস, লিখবি p ব্র্যাকেটে 1 প্লাস i1, আবার 1 প্লাস i2, 1 প্লাস i3, এটা এই ফর্মুলা হবে। যদি ফর্মুলা করি, যদি ফর্মুলায় করি তখন এই ফর্মুলাটা হবে। আমরা আগে কি করতাম, আমার কথা বলেন, আমরা কি করতাম, p ব্র্যাকেটে 1 প্লাস i করতাম তো টু দি পাওয়ার a। তা এখানে কি রেট অফ ইন্টারেস্ট কি প্রতি বছর সমান না, তো প্রথম বছরের জন্য i1, দ্বিতীয় বছরের জন্য i2, তৃতীয় বছরের জন্য i3। তো তুই ফ্যান p কত 15000, প্রথম বছর রেট অফ ইন্টারেস্ট কত 1 প্লাস 0.1, তারপর বছর 1 প্লাস 0.09, তারপর বছর 1 প্লাস 0.08 করে ফেল, দেখবি এটাই বেরোবে 19423 টাকা 8 পয়সা, মানে 80 পয়সা, 19423 টাকা 80 পয়সা। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব নাকি a মাইনাস b, a কত বেরোলো 19423 টাকা 80 পয়সা মাইনাস 15000, 4423 টাকা 80 পয়সা, শেষ। কম্পাউন্ড ইন্টারেস্ট সম্পর্ক শেষ, বুঝতে পারলি? করে দিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট ঢুকে। তো দেখ কম্পাউন্ড ইন্টারেস্ট পুরো শেষ, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড আর কিছু করতে হবে, যা করেছি এনাফ করেছি। এবার আমরা করছি, এবার চলে এসেছি অ্যানুইটিতে। অ্যানুইটি, ঠিক আছে, অ্যানুইটি। অ্যানুইটি জিনিসটা কি খুব ভালো করে বুঝতে হবে, কিছু নেই অ্যাকচুয়ালি। অ্যানুইটির মানে কোশ্চেন দিলে বোঝা অনেকে বুঝতে পারে না কোন অঙ্কগুলোকে অ্যানুইটি বলে। এক্সাম্পল গুলো আমি আলোচনা করেছি, কোন হ্যাঁ এরকম টাইপের কিছু পেলে এগুলো অ্যানুইটি হবে, আমি বলে দিচ্ছি। শোন কি লেখা আছে, রেগুলার অ্যামাউন্ট এট রেগুলার ইন্টারভ্যাল। আর একটু ভালো করে যদি বলি, ফিক্সড অ্যামাউন্ট এট ফিক্সড ইন্টারভ্যাল, মানে একটা পিরিয়ডে ফিক্সড একটা অ্যামাউন্ট হবে। বা আর একটু ভালো করে বললে মানে কি বলবো, মানে রেগুলার ইন্টারভ্যালে রেগুলার একটা অ্যামাউন্ট হবে। আমি তোকে উদাহরণ দিয়ে বলতে পারি, কয়েকটা উদাহরণ বলছি। হ্যাঁ, ইনস্টলমেন্টের ব্যাপারটা অ্যাকচুয়ালি কখনো কখনো এক্সামে যদি অ্যানুইটির অঙ্ক আসবে কি করে বুঝবো, একবারে বুঝিও কি করে এটাই অ্যানুইটির অঙ্ক। যদি লেখা থাকে ইচ ইয়ার, কিছু কিছু টার্ম বলছি, ইচ ইয়ার, ইচ ইনস্টলমেন্ট, ঠিক আছে, এরকম টাইপ কিছু লেখা থাকলে আমরা বুঝে যাবো এটা অ্যানুইটির অঙ্ক দিয়েছি। কি বললে বুঝতে পারছিস তো? আমি লিখে দেবো, সব লিখে দেবো, কি করে বুঝবি এটা অ্যানুইটির অঙ্ক দিয়েছি। ইনস্টলমেন্ট, ইয়ারলি, অ্যানুয়ালি, এই সমস্ত যদি টার্মগুলো লেখা পাস তাহলে হবে অ্যানুইটির অঙ্ক দিতে। কি কি বললাম, ইনস্টলমেন্ট, ইয়ারলি, অ্যানুয়ালি, এরকম যদি কোনো টার্ম পাস, অন্য কিছু তাকাতেই হবে না। কি বললাম বুঝতে পারলি? তাহলে এরকম অঙ্ক দিয়েছে এই চ্যাপ্টারে, টাইম ভ্যালু দিয়ে, টাইম ভ্যালু মানে দিয়ে অঙ্ক দিয়েছে, কিন্তু দেখলি লেখা আছে কি বলতো, ইয়ারলি, লেখা আছে অ্যানুয়ালি, লেখা আছে ইনস্টলমেন্ট। তাহলে আপনি ভাববি না ইচ ইয়ার, একদম চিন্তা ভাবনা করতে হবে না অ্যানুইটির অঙ্ক। কিন্তু আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, শুধু এইগুলো হলেই হবে এরকম কোনো কথা নেই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ব্যাপারটা বুঝতে হবে লাইনগুলো। আমি কি করে বুঝবো কোন অঙ্কগুলোতে অ্যানুইটি হবে, এমন কোন এক্সাম্পল বলছি শোন, লিখে নে। 4 থেকে 5টা এক্সাম্পল দিচ্ছি। লিখছি কার লোন, কার লোন। দেখি অনেকে গাড়ি কেনে, ঠিক আছে, গাড়ি কেনে, তো লোন নিয়ে গাড়ি কিনছে, অনেকেই করে লোন নিয়ে গাড়ি কেনে। তো সাপোজ ধর গাড়িটার দাম ধর লিখলাম 5 লাখ টাকা, গাড়িটার দাম 5 লাখ টাকা। এবার কেউ যদি লোন নিয়ে গাড়ি কেনে তাহলে তাকে ইএমআই ভরতে হয়, একই না, ইএমআই ভরতে হয় তো, ইএমআই ভরতে হচ্ছে তাকে। সাপোজ ধর ওকে ইএমআই ভরতে হচ্ছে কত টাকা করে, 10,000 টাকা করে প্রতি মাসে, 10,000 টাকা করে প্রতি মাসে, প্রতি মাসে 10,000 টাকা করে ভরতে হচ্ছে এবং 5 বছর ওকে ভরতে হচ্ছে। কত বছর ভরতে হচ্ছে ওকে? 5 বছর ভরতে হচ্ছে।
ওকে 5 বছর এই টাকাটা ভরতে হচ্ছে। 5 বছর প্রতি মাসে 10,000 টাকা করে দিতে হচ্ছে ইএমআই, 5 বছর ধরে দিতে হচ্ছে। এরকম যদি কোনো টপিক পাস তাহলে বুঝবে এটা অ্যানুইটির অঙ্ক দিচ্ছে। তাহলে কি করে বুঝতে পারলি? দেখ আমি কি বললাম, ইএমআই, ঠিক আছে, ইএমআই মানে ইএমআই ফুল ফর্ম কি? আই মানে কি? ইনস্টলমেন্ট। তো তাহলে ইনস্টলমেন্ট যদি পাস তার মানে বললাম অ্যানুইটি হবে। একটা পয়েন্ট বোঝালাম, তার মানে এটা কি টপিক? লোন নিয়ে বললাম, লোন নিয়ে বোঝালাম। আচ্ছা, তারপর একটা উদাহরণ দিচ্ছি, শোন, 2 নম্বর উদাহরণ। আচ্ছা এটা একটু আমাকে বলবি, আমি যদি আজকে একটা গাড়ি কিনি, ফার্স্ট ইএমআই কবে দিই? যেদিন গাড়ি কিনি নাকি গাড়ি 1 মাস পর? এটা মাথায় রাখবে, মানে এরপরে আমি তোকে বোঝাবো ইএমআই এর একটা কনসেপ্ট বোঝাবো, ঠিক আছে? তো মানে অঙ্ক করতে গেলে অ্যানুইটির 2 রকমের কনসেপ্ট, একটা ফিউচার ভ্যালু বলে একটা কথা আসে, আর একটা প্রেজেন্ট ভ্যালু বলে একটা কথা আসে, সব পুরো জানাবো ব্যাপারটা। তো আমরা যদি কারোর থেকে লোন নিই, তাহলে লোন নিলে ইনস্টলমেন্ট 1 মাস পর দিতে হবে। এবার একটা উদাহরণ দেবো, আমাকে বলতে হবে এইটা কি আমি 1 মাস পর দেব নাকি যেদিন করব ঘটনাটা যেদিন ঘটবে সেই দিনই হবে, সেটা বলবি, ঠিক আছে? সেটা হচ্ছে ধর এলআইসি, নাম তো শুনেছিস, দেখবি অনেকে এলআইসি পলিসি নেয়, সে বিভিন্ন রকমের এলআইসি পলিসি হয়। তো ধর আজকে ধর আমার কাছে কোনো একজন এজেন্ট আসলে বললো এই পলিসিটা খুব ভালো আছে, আমি বললাম ঠিক আছে করে দাও পলিসিটা, আমি সাইন টাইন সমস্ত ডকুমেন্ট দিয়ে দিলাম, ও করে দিল। তাহলে যেদিন পলিসি করব আমি কি টাকাটা 1 মাস পর থেকে দেবো নাকি যেদিন পলিসি করব সেদিন দেবো? বল দেখি। 1 মাস পর না, যেদিন পলিসি করব সেদিনই টাকা দেবো। এটাই তো ভুল করলি। দেখবি যারা পলিসি হোল্ডার, যারা এজেন্ট হয় তারা কি করে জানিস তো, তার ঠিক মার্চ মাস যখন ইয়ার এন্ড হয় না, তার আগেই চলে আসে, ঠিক 31শে মার্চের মধ্যে একটা পলিসি করার চেষ্টা করে, যাতে ওদের একটা কমিশনের একটা ব্যাপার থাকে, এবং সঙ্গে সঙ্গে আমার থেকে টাকা নেয়। যদি আমি টাকা নাও দিতে পারি, বলবে কি স্যার আমি আপনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি, আপনি পরে আমাকে দিয়ে দেবেন। উনি কিন্তু ওই দিনই জমা করবে টাকাটা। আচ্ছা বাদ দে, এই উদাহরণটা বলে যা। ব্যাংকে ডিপোজিট বুঝিস তো, ব্যাংকে দেখি অনেকে রেকারিং ডিপোজিট শুনি। ব্যাংকে আমরা অ্যাকাউন্ট 4 ধরনের অ্যাকাউন্ট হয়, একটা ফিক্সড ডিপোজিট কেউ খোলে, একটা কারেন্ট অ্যাকাউন্ট খোলে বিজনেসম্যানরা খোলে, সেভিংস যেটা সবাই করে, আর একটা হচ্ছে রেকারিং ডিপোজিট। রেকারিং ডিপোজিট মানে কি, তোকে একটা অ্যামাউন্ট প্রতি মাসে তোকে দিতে হয়, এটা হচ্ছে রেকারিং ডিপোজিট। স্যার কতদিন দেবো? যতদিন, মানে তুই যদি মনে করি 5 বছর টার্ম নেবো 5 বছর, 10 বছর টার্ম নেবো 10 বছর। পোস্ট অফিসে থেকে পোস্ট অফিসে থেকে টাকা দেয়, রেকারিং ডিপোজিট করে। তো ওদের যেদিনই বইটা খোলে না সেই দিনই টাকা দিতে হয়। আর তুই তো এমনি খুলেছিস ব্যাংক অ্যাকাউন্ট খুলে, যেদিন অ্যাকাউন্ট খুলি সেদিন তুই টাকা না দিস বলে আমি 1 মাস পর থেকে টাকা দেবো, নেবে? হবে না। তো বুঝতে পারছিস তো গল্পটা? তো এই উদাহরণ, আরে এখন যে উদাহরণ দুটোর মধ্যে ডিফারেন্সটা পাচ্ছিস তো? তো কোশ্চেন এরকমই হবে, 2 ধরনের অঙ্কই হবে। তো দেখ এই বলছিলাম এলআইসি 10 লাখ টাকার ধর একটা পলিসি নিয়েছি, নরমাল একটা এলআইসি একটা 10 লাখ টাকা পলিসি নেওয়া হয়েছে। আমাকে ইয়ারলি প্রিমিয়াম দিতে হবে, ইয়ারলি প্রিমিয়াম, ঠিক আছে, 50,000 টাকা। কত বছর ধরে টানতে হবে? এটা 12 বছর ধরে টানতে হবে। সাপোজ উদাহরণ দিয়েছি, আরো বছর আরো বেশি হতে পারে, কম হতে পারে। তো এই কথাটা কখনো বলবি না যে আমি আজকে এলআইসি করলাম 1 মাস পর থেকে দেবো না, এটা কোনোদিন হয় না। এলআইসি করলে যেদিন করা হয় সেদিনই তো প্রিমিয়ামটা দিতে হয়, ফার্স্ট প্রিমিয়ামটা দিতে হয়। হ্যাঁ তুই তার জন্য কিছু উপহার পাবি, কিছু দেবে তোকে, এর জন্য কোনো গিফট দেবে তোকে, যে না ও করেছে একটা বড় পলিসি করে, এত টাকা বড় পলিসি তোকে ভালো গিফট দেবে, ঠিক আছে? তো যাই হোক, 2 নম্বর হলো। 3 নম্বর পয়েন্ট কি বলতে পারিস? তাহলে এটাকে কি আমি বলতে পারি রেগুলার অ্যামাউন্ট, বা ভুলে যা, ফিক্সড অ্যামাউন্ট বলতে পারি। দেখ ইএমআই প্রতি মাসে ফিক্সড একটা অ্যামাউন্ট দিতে হচ্ছে না, আর কি ফিক্সড ইন্টারভ্যালে কেমন প্রতি মাসে দিতে হচ্ছে, এটাই তো ব্যাপার। এটাই হচ্ছে অ্যানুইটি, ফিক্সড অ্যামাউন্ট ফিক্সড ইন্টারভ্যাল, বলতে রেগুলার অ্যামাউন্ট রেগুলার ইন্টারভ্যাল। লাইনটা মানে বুঝতে পারছিস ওরা কি বলতে চাইছে? তারপর কি ধরে রেকারিং ডিপোজিট, এই মাত্র বোঝালাম রেকারিং ডিপোজিট। আর একটা কি বলতে পারি? রেন্ট পেড, ঠিক আছে, রেন্ট পেড 10,000 পার মান্থ, ঠিক আছে, তার টাইম 3 ইয়ার্স। তুই ধর মুর্শিদাবাদ থেকে এখানে এসে পড়াশোনা করছিস, তাহলে কি তুই যে এখানে এসে এখানে ভাড়া থাকিস, তাই তো? মানে প্রতি মাসে তোকে একটা ফিক্সড একটা অ্যামাউন্ট ভাড়া দিতেই হয়, নাকি আজকে একটা মাসে ভাড়া দিলি আর 4 মাস পর আবার ভাড়া দেবে, এরকম করবি? একটা ফিক্সড একটা অ্যামাউন্ট ভাড়া দিতে হবে, প্রতি মাসে ভাড়া দিতে হবে, হ্যাঁ কি না? তো এটা বলতে হবে, তাহলে এটাও তো অ্যানুইটির মধ্যেই পড়ছে। তো জিনিসটা তো বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে, গল্পগুলো
অ্যানুইটি দুটো ভাগ, একটাকে লেখ অর্ডিনারি অ্যানুইটি, একটাকে লেখ অর্ডিনারি লেখ অর্ডিনারি অ্যানুইটি, এরই আরেকটা নাম রেগুলার অ্যানুইটি। অর্ডিনারি এরিয়া একটা রেগুলার অ্যানুইটি, আর একটা লিখবি অ্যানুইটি ডিউ, এখানে লিখবি অ্যানুইটি ডিউ, এরিয়া একটা নাম অ্যানুইটি ইমিডিয়েট। অ্যানুইটি ডিউ, অ্যানুইটি ইমিডিয়েট। তো অর্ডিনারি অ্যানুইটি বা রেগুলার অ্যানুইটি কোনটা? ওই লোনের উদাহরণটা মাথায় রাখবে, ঠিক আছে? লোনের উদাহরণটা মাথায় রাখবে। লোনের ক্ষেত্রে কি হয়েছিল, গাড়ির যে ইএমআই লোন নিয়েছিলাম, ইএমআই শোধ করছিলাম, তো কি যেদিন গাড়ি কিনেছিলাম সেদিনই ফার্স্ট ইএমআই দিয়েছিলাম নাকি এক মাস পর? বুঝতে পারলি তো? তুই বললি তাহলে এখানে কি লিখবো? ফার্স্ট পেমেন্ট ইজ মেড, লেখ ফার্স্ট পেমেন্ট ইজ মেড, ফার্স্ট পেমেন্ট ইজ মেড at the end of period, at the end of period, ঠিক আছে? যদি ফার্স্ট পেমেন্ট করা হয় এন্ড অফ পিরিয়ড মানে প্রথম মাসের শেষে যদি ফার্স্ট পেমেন্টটা করা হয়, প্রথম মাস বা প্রথম বছর যেমন সিচুয়েশন থাকবে, যদি প্রথম পেমেন্টটা ফার্স্ট মান্থ বা ফার্স্ট ইয়ারের পর করা হয় তাহলে সেটাকে বলে অর্ডিনারি অ্যানুইটি বা রেগুলার অ্যানুইটি, ঠিক আছে? এবার এটা কি হবে তুই নিজেই বল। প্রথম দিনই যদি পেমেন্ট করে দেওয়া হয়, একদম ডে ওয়ানে যদি পেমেন্ট করে দেওয়া হয়, তখন তাকে বলে অ্যানুইটি ডিউ বা অ্যানুইটি ইমিডিয়েট। লেখ ফার্স্ট পেমেন্ট এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, ফার্স্ট পেমেন্ট at the beginning of the period, ফার্স্ট পেমেন্ট at the beginning of the period, প্রথম পেমেন্টটাই যদি বুঝতে পারলাম যে এলআইসি করলাম প্রথম দিনই পেমেন্ট করে দিলাম, রেকারিং ডিপোজিট করলাম প্রথম দিনই পেমেন্ট করে দিলাম, ঠিক আছে? এরকম যদি হয় তখন তাকে বলবে অ্যানুইটি ডিউ বা অ্যানুইটি ইমিডিয়েট। এরকমের উদাহরণ কি বলতে পারিস? রিপেমেন্ট অফ লোন, এটা তো বলতে পারলাম রিপেমেন্ট অফ লোন মানে লোন নিয়েছি সেই টাকাটা পেমেন্ট করতে হবে, লোন নিয়েছি সেই টাকাটা তোকে পেমেন্ট করতে হবে, রিপেমেন্ট অফ লোন। আর এটা কি বলতে পারিস? এর উদাহরণ কি কি হতে পারে? এলআইসি হতে পারে, রেন্ট পেড হতে পারে। বুঝিয়ে দেবো, এখন তুই প্রশ্ন করতে পারিস, দেখ এদিক টাকা, এদিক টাকা দেখ। আচ্ছা রেন্ট তোরা কেমন পেমেন্ট করিস আগে বলতো? রেন্ট কেমন মানে টাকা বলতে বলছি না, তোরা কি মাসে দেখ ভালো করে বোঝ, দুটো বোঝার ব্যাপার আছে। রেন্ট পেমেন্টটা কি হয় জেনারেলি, কি হয় রেন্ট তোরা কি মাসের শুরুতে পেমেন্ট করিস নাকি যেই মাসটা ইউজ থাকলি তারপরে পেমেন্ট করিস? তারপরে পেমেন্ট করিস, জেনারেলি এটাই হয়। কিন্তু অনেক জায়গায় আবার এটা হয় না, অনেক জায়গায় বলে না তুমি আগে ভাড়া দাও তারপর থাকো, ঠিক আছে? তোকে তোর এক্সামে যেরকম টাইপের অঙ্ক দেবে, কেমন দেবে, তুমি থাকলে তারপর রেন্ট পেমেন্ট করো, বুঝতে পারলি তো? কিন্তু জেনারেলি আমরা এটাই দেখি, কিন্তু অনেক জায়গায় এরকম হয়। কোন সিস্টেমটা হয়? কোনো বিশ্বাস করে না ভাড়াটিয়াকে, টাকা দেবে কি দেবে না, বলতে তুমি আগে ভাড়া দাও তারপর থাকো, বুঝতে পারলি তো? তো যদি এরকম ওটা তো আলাদা, ওটা কথা বলছি না, ওটা আলাদা। তো যদি এরকম সিচুয়েশন হয় আগে ভাড়া দাও তারপর থাকো, তাহলে এটা। আর যদি বলে হয় যেটা নরমাল যেটা দেখা যায় না, বলছে ভাড়াটিয়া টেনেন্টকে বলছে তুমি থাকো, এক মাস থাকো তারপর পরে পাবে, তাহলে বুঝতে পারলি কি বললাম? তো কখনো কোনো কোশ্চেন করার ব্যাপার নেই, এখানে কেন হলো এখানে কেন হলো, কারণটা বলে দিলাম, দুটোই কারণ সম্ভব, সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। রেন্ট পেড আর এলআইসি বললাম, রেন্ট পেড বললাম, আর কি বলতে পারি? বল রেকারিং ডিপোজিট। ঠিক আছে, এটা তো ক্লিয়ার তো? মোটামুটি বোঝা গেল, কনসেপ্ট বোঝা গেল? এবার করব কি বলতো, এই টাইপের অঙ্ক যখনই করবো না পরীক্ষায়, যখনই এই টাইপের অঙ্ক দেবে না, দুটো টপিক তোকে মাথায় রাখতে হবে, নাহলে এই অঙ্ক করতে হবে। সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু। তুই প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু সম্পর্কে আইডিয়া আছে? এটাকে বলছি একটা কথা, শোন একটা কথা বলছি। ধর আজকে ধর আমার কাছে ধর 100 টাকা আছে, আজকে 100 টাকা আছে, ঠিক 2 বছর পরেও আমার কাছে 100 টাকা আছে, তাহলে কোন 100 টাকার ভ্যালু বেশি? বুঝতে পারলি না?
আজকে ধর তুই আমাকে এখন একটা 100 টাকা দিবি, ঠিক আছে? তা আজকে সেই ভ্যালুটা বেশি হবে নাকি তুই 2 বছর পর এসে আমাকে 100 টাকা দিবি সেই ভ্যালুটা বেশি হবে? কোন ভ্যালুটা বেশি? আজকের ভ্যালু সবসময় বেশি। আজকের ভ্যালু সবসময় বেশি। প্রেজেন্ট ভ্যালু মানে কি? আজকের দাম। আমাকে যদি কেউ বলে সাপোজ ধর আজকে আমি ব্যাংকে টাকা জমা করছি, ব্যাংকে টাকা জমা করছি, ব্যাংক আমাকে বলছে 10% ইন্টারেস্ট দেবে, ঠিক আছে? 100 টাকা জমা করছি, আজকে ব্যাংক বলে 10% ইন্টারেস্ট দেবে, তাহলে 1 বছর পর কত হবে? 110 টাকা। 1 বছর পর 110 টাকা হবে। তার মানে আজকে যার দাম 100 টাকা, পরের বছর কত? 110 টাকা। তার মানে পরের বছরে 110 টাকা সমানই তো আজকের 100 টাকা। তো বুঝতে হবে সবসময় প্রেজেন্ট ভ্যালুর সবসময় দামটা বেশি হয়। তো বুঝতে পারবি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এখন যেটা বোঝাবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু। কনসেপ্ট অফ প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু, এটা বোঝানোর চেষ্টা করব। কনসেপ্ট অফ প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু। এই জন্য কি হয়, নরমাল জিনিস, আজকে ধর তোর কোনো ফ্রেন্ড ধর বললো তোর থেকে আজ 500 টাকা ধার নিল, বললো আজ 500 টাকা ধার দে, সাপোজ আমি কথার কথা বলছি, তোকে আমি 2 বছর পর টাকা শোধ করে দেবো। কিন্তু তুই যদি প্রপার ফাইন্যান্সিয়াল ম্যানেজার হোস, ব্যাপারটাকে যদি ব্যাপারটা বোঝার চেষ্টা করিস, বুঝলি না তুই পরের বছর যদি আমাকে কিছু বেশি টাকা দিস তাহলেই আমি তোকে দিতে পারবো। তুই প্রপার ফাইন্যান্সিয়াল ম্যানেজার যদি হোস তাহলেই করবি। এটাই হচ্ছে অরিজিনাল কনসেপ্ট। মানে আজকে আমার থেকে কেউ 500 টাকা নিল, কিন্তু ও যদি পরের বছর যদি আমাকে 500 টাকা বা 510 টাকাও দেয়, বুঝতে হবে ব্যাপারটা কি হচ্ছে, কি রেট চলছে, রেট মার্কেটের রেট কি চলছে। তুই বললাম বুঝতে পারছিস? আমি পরের ক্লাসে এই টপিকটা নিয়ে এখন যে কনসেপ্টটা আলোচনা করছিলাম, এটা পরের দিন আমাকে ভালো করে বোঝাবো, যেটা আমাদের ক্যাপিটাল লাইজিং এ খুব কাজে লাগে এফএম এ, ঠিক আছে? তো এখন মোটামুটি আমি বলছি কনসেপ্ট অফ প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালু কনসেপ্টটা বলছি। লাইক মিস্টার এক্স, আমি অঙ্ক করাবো না, জাস্ট লাইনের মানে বোঝাবো যে কোনটা প্রেজেন্ট ভ্যালু কোনটা ফিউচার ভ্যালু, যদি বোঝাবো এইগুলোকে প্রেজেন্ট ভ্যালু বলে এগুলোকে ফিউচার ভ্যালু বলে। লাইক মিস্টার এক্স, এক নম্বর উদাহরণ, মিস্টার এক্স টেকেন আ লোন। মিস্টার এক্স একটা লোন নিয়েছে। কি নিয়েছে? মিস্টার এক্স একটা লোন নিয়েছে। মিস্টার এক্স টেকেন আ লোন, মিস্টার এক্স একটা লোন নিয়েছে। কত টাকা? অফ রুপিস 10 লাখ। ও 10 লাখ টাকা লোন নিয়েছে, ঠিক আছে? পেবেল ইন ইয়ারলি ইনস্টলমেন্ট, বলছে পে করবে ইয়ারলি ইনস্টলমেন্টে। পেবেল ইন ইয়ারলি ইনস্টলমেন্ট, পে করবে কবে? ইয়ারলি ইনস্টলমেন্ট, মানে প্রতি বছর পেমেন্ট করবে, প্রতি বছর। আচ্ছা কি মনে হয় এখনো অবধি এত অবধি পড়ে বুঝতে পারলি এটা কি অ্যানুইটির অঙ্ক? কি অ্যানুইটির অঙ্ক? এটা তোকে বুঝতে হবে। আর যদি অ্যানুইটির অঙ্ক হয়, কি লাইন এমন কি এই সেন্টেন্সের মধ্যে ইনস্টলমেন্ট বলেই দিয়েছে, মানে অ্যানুইটির অঙ্ক, তাহলে লাইন পড়ে বুঝতে হবে হ্যাঁ এটা অ্যানুইটির অঙ্ক কিনা। অফ রুপিস 1 লাখ, অফ রুপিস 1 লাখ, তার মানে প্রতিটা ইনস্টলমেন্ট কত করে দেবে? প্রতি বছরে একটা করে ইনস্টলমেন্ট দেবে, একটা ইনস্টলমেন্টের ভ্যালু হবে 1 লাখ টাকা। ফর আ পিরিয়ড, ফর আ পিরিয়ড, ঠিক আছে? ফর আ পিরিয়ড অফ 12 ইয়ার্স, অফ 12 ইয়ার্স। তাহলে মিস্টার এক্স লোন নিয়েছে 10 লাখ টাকা। আচ্ছা মিস্টার এক্স 10 লাখ টাকা যে লোন নিয়েছে, ওকে আজকে নিয়েছে নাকি 12 বছর পর 10 লাখ টাকা লোন নিতে চায়? কোনটা বলেছে? কোনটা বলেছে? কোশ্চেন পড়ে কি বুঝতে পারলি? মিস্টার এক্স টেকেন আ লোন অফ রুপিস 10 লাখ, ও 10 লাখ লোন আজকে নিয়েছে নাকি 12 বছর পর 10 লাখ টাকা লোন নেবে? কি বলেছে? এখন নিয়েছে। তার মানে এটা আজকের ভ্যালু 10 লাখ টাকা, হ্যাঁ কি না? তার মানে এই 10 লাখ টাকাকে কি বলতে পারি? এটা প্রেজেন্ট ভ্যালু। এই 10 লাখ টাকাকে বলতে পারি এটা প্রেজেন্ট ভ্যালু। তার মানে আমি তো এটা বলতেই পারি যে 10 লাখ টাকাটা ছিল এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে বুঝতে পারলি কোনটাকে প্রেজেন্ট ভ্যালু বললাম? প্রেজেন্ট ভ্যালু মানে আজকের ভ্যালু, আজকের দিনে দাঁড়িয়ে যে ভ্যালু তাকে বলে প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? তো দেখ 12 ইয়ার্স, এটা কি টাইম পিরিয়ড? এটা টাইম বলেছে, এটা টাইম বলছে। আর প্রতি বছর কত টাকা করে দেবে? প্রতি বছর 1 লাখ টাকা করে দেবে। আচ্ছা এটাই হচ্ছে অ্যানুইটি। বুঝতে পারলি অ্যানুইটি কাকে বলে? প্রতি বছর যে টাকাটা, প্রতিটা ইনস্টলমেন্টে যত টাকা করে দেবে, প্রতি মাসে যত টাকা করে দেবে, ওটা কি বলে? অ্যানুইটি। তাহলে বুঝতে পারলি কি বললাম? সব বলে দিলাম, প্রেজেন্ট ভ্যালু বলে দিলাম, 12 ইয়ার্স বলে দিলাম, অ্যানুইটি বলে দিলাম। তার মানে এরকম এই অঙ্কটা যে আমাকে বের করতে পারে ফিউচার ভ্যালু বের করতে পারে, ফিউচার ভ্যালু। তা আমি এখন অঙ্ক শেখাচ্ছি না, কি করে অঙ্ক করতে সেটা শেখাচ্ছি না, আমি
তোকে শেখাচ্ছি কোনগুলোকে ফিউচার ভ্যালু বলে, কোনগুলোকে প্রেজেন্ট ভ্যালু বলে, টাইম, অ্যানুইটি, এগুলো শেখাচ্ছি, এগুলো বোঝাচ্ছি, ঠিক আছে তো? আচ্ছা, তারপরে উদাহরণটা লিখ। 2 নম্বর উদাহরণ, মিস্টার ওয়াই, মিস্টার ওয়াই ডিপোজিট রুপিস 10,000, মিস্টার ওয়াই ডিপোজিট রুপিস 10,000 এভরি মান্থ, প্রতি মাসে। মিস্টার ওয়াই প্রতি মাসে 10,000 টাকা ডিপোজিট করছে, and he will receive rupees 5 lakhs. He will receive rupees 5 lakhs at the end of 5 years. At the end of 5 years. At the end of 5 years. তাহলে কি বলছে, মিস্টার ওয়াই ডিপোজিট করছে প্রতি মাসে 10,000 টাকা। তাহলে 10,000 টাকাটাকে কি বলবো? এই 10,000 টাকা কি? অ্যানুইটি। এই 10,000 টাকা হচ্ছে অ্যানুইটি। লিখে নিবি 10,000 টাকা অ্যানুইটি। And he will receive rupees 5 lakhs at the end of 5 years. 5 নম্বর বছরের শেষে 5 লাখ টাকা পাবে। তাহলে 5 লাখ টাকাটা কি ভ্যালু বলবো? ফিউচার ভ্যালু। বুঝতে পারছিস ব্যাপারটা? 3 নম্বর কি বলবো? মিস্টার রাম will repay. Mr. Ram will repay rupees 1 lakh. Mr. Ram will repay rupees 1 lakh in 10 installments. ঠিক আছে? মিস্টার রাম উইল রিপে, ঠিক আছে, রুপিস 1 লাখ। মিস্টার রাম উইল রিপে রুপিস 1 লাখ ইন 10 ইনস্টল, 10টা ইনস্টলমেন্টে 1 লাখ টাকাটা শোধ করবে, ঠিক আছে? at the rate 10% per annum. At the rate 10% per annum in 10 years. তাহলে কি বলেছে? মিস্টার রাম 1 লাখ টাকাটা পেমেন্ট করে দেবে 10টা ইনস্টলমেন্টে 10% পার annum in 10 years। তা আমাকে বল এখানে 1 লাখ টাকাটা বলতে কি বোঝানো হচ্ছে? 1 লাখ টাকাটা কি দিয়েছে? 1 লাখ টাকা একটু পেড করবে, এখন তো করেনি। মানে 1 লাখ টাকাটা লোন, এমন 1 লাখ টাকার লোন, আমি 1 লাখ টাকাটা শোধ করব, মানে 1 লাখ টাকা লোন নিয়েছি। তাহলে 1 লাখ টাকা কি ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু 1 লাখ টাকা প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? 1 লাখ টাকা হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। 10টা ইনস্টলমেন্ট শোধ করব, কিন্তু এই অঙ্কে অ্যানুইটি তো বলে দেয়, অ্যানুইটি বের করতে, এরকম টাইপের অঙ্কই থাকে। তো বোঝা গেল এত অবধি। আরেকটা एग्जांपल দিচ্ছি। चार नंबर एग्जांपल, मिस्टर सैम डिपॉजिट deposits rupees 1,000 per month, ঠিক আছে? at the rate 10% per annum for 10 years. Full stop. Find amount received. কি বলেছে? মিস্টার শ্যাম 1000 টাকা করে প্রতি মাসে ডিপোজিট করছে। তাহলে এই 1000 টাকাটা কি? এটা কিন্তু অ্যানুইটি, প্রতি মাসে ডিপোজিট করছে, এটা কিন্তু অ্যানুইটি বলে দিয়েছে। 10% পার annum for 10 years, ফাইন্ড অ্যামাউন্ট রিসিভড। ফিউচারে কত টাকা পাবে? মানে ফিউচার ভ্যালু বলে দিয়েছে, মানে ফিউচার ভ্যালু বের করতে বলেছে। তো দেখ
আমাকে যখনই অ্যানুইটির অঙ্ক দেবে ওরা আমাকে কি কি জিনিস ইনফরমেশন থাকে তাকে আমি বলে দিচ্ছি, টপিকগুলোর নাম বলছি। অ্যানুইটি, ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, টাইম আর রেট। এই যে কটা নাম লিখলাম, 1 2 3 4 5, এই 5টা জিনিসের মধ্যে তোকে এক্সামে অবশ্যই 4টে আইটেম বলে দেবে, 4টে জিনিস বলে দেবে। একটা বের করতে হবে, একটা আননোন থাকে, একটা আননোন থাকে। জেনারেলি কি আননোন থাকতে পারে? হয় অ্যানুইটি আননোন থাকে, মানে বেসিক্যালি দেখবে যে এই দুটোর মধ্যে আননোন থাকে, ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, আর না হলে অ্যানুইটি, এর মধ্যে আননোন থাকে। এই টাইপেরই অঙ্ক থাকে, এই ভালো করে দেখিস। এবার আমরা ফর্মুলা দিচ্ছি, কিছু ফর্মুলা আছে। অ্যানুইটির ফর্মুলাটা কি দেখাচ্ছে এখানে? ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। এখানে বলছে অর্ডিনারি অর রেগুলার অ্যানুইটি, মানে অর্ডিনারি অ্যানুইটি বা রেগুলার অ্যানুইটি যদি দেয় সেটাকে ফিউচার ভ্যালু বের করতে বললে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, আর প্রেজেন্ট ভ্যালু বললে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর অ্যানুইটি ডিউ বা ইমিডিয়েট বললে ফিউচার ভ্যালুর ক্ষেত্রে এই ফর্মুলা, আর প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে এই ফর্মুলা। একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে ব্যাপারটা বোঝা যাবে কিভাবে কি করতে হবে। Question হচ্ছে Mr. X deposited ₹2,000 per year. Mr. X deposited ₹2,000 per year. ₹2,000 per year for 8 years. For 8 years at the rate 10% per annum. Full stop. How much amount he will receive? How much amount he will receive? How much amount he will receive after 8 years? After 8, এটা একটা সিম্পল একটা অঙ্ক তুলে দিয়েছি আমার সামনে। বলেছে মিস্টার এক্স 2000 টাকা করে প্রতি বছর জমা করে, 2000 টাকা করে প্রতি বছর জমা করে ফর 8 ইয়ার্স, 8 বছর ধরে। 10% পার অ্যানাম ইন্টারেস্ট চলছে। হাউ মাচ অ্যামাউন্ট হি উইল রিসিভ আফটার 8 ইয়ার্স, 8 বছর পর সে কত টাকা পাবে। তাহলে এটা কোন ভ্যালু? প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? ফিউচার ভ্যালু বের করতে বলেছে। ফিউচার ভ্যালু মানে এই দুটোর মধ্যে একটা ফর্মুলা হবে। আচ্ছা, এটা কি বলেছে? মিস্টার এক্স ডিপোজিট করছে 2000 টাকা প্রতি বছর, তার মানে তো 2000 টাকা প্রতি বছর জমা করছে, মানে কবে? মানে বিগিনিং অফ দ্য পিরিয়ড না এন্ড অফ দ্য পিরিয়ড? বিগিনিং অফ দ্য পিরিয়ড। আমরা যখন কোথাও ইনভেস্ট করি বিগিনিং অফ দ্য পিরিয়ডে ইনভেস্ট করি। তো বিগিনিং অফ দ্য পিরিয়ড মানে কোনটা? এটা অ্যানুইটি ডিউ, এটাই তো বিগিনিং অফ দ্য পিরিয়ড। দেখ নোটে এটাই লিখেছিলাম, বিগিনিং অফ দ্য পিরিয়ড কোনটা? দেখ ডান দিকেরটা ছিল, মানে যেটা লেখা ছিল অ্যানুইটি ডিউ আর ইমিডিয়েট। তাহলে এই ফর্মুলাটা বলছো বিগিনিং অফ দ্য পিরিয়ড, এই ফর্মুলা এটা বিগিনিং অফ দ্য পিরিয়ড। ঠিক আছে, মাথায় রাখতে হবে। তাহলে কি হবে ফর্মুলাটা? এই ফর্মুলাটা বসিয়ে দেন। a এটা লিখবো 1 প্লাস i হোল টু দি পাওয়ার n, আর ফিউচার ভ্যালু বের করতে বলেছে। এটা ফিউচার ভ্যালু মানে fp মাইনাস 1 ডিভাইডেড বাই i হোল ডিভাইডেড বাই 1 প্লাস i। ঠিক আছে, তো পড়া ইজি, একদম টাফ নয়। ক্যালকুলেটরটা নেব, এখানে পুট করে দিই, ভ্যালুগুলো পুট করলাম না। a মানে কোনটা? প্রতি বছর 2000 টাকা জমা করছে, মানে অ্যানুইটি হচ্ছে 2000 টাকা। 1 প্লাস i কত? i মানে 10%, 0.10 টু দি পাওয়ার n, n কত বছর? 8 বছর, মাইনাস 1 ডিভাইডেড বাই 0.1, আর এটা 1 প্লাস 0.1। ব্যাস, একবারে একটা লাইনে অ্যানসার হয়ে যাবে। কি করব? প্রথমে এটা ক্যালকুলেট করব। 1 প্লাস 0.1, 1 এর সাথে 0.1 যোগ করলে কত হয়? 1.1, তাই তো? 1.1 ক্যালকুলেটর টাইপ কর, 1.1 টু দি পাওয়ার 8 কি করে করতে হয় শিখেছি, ইনটু ইকুয়াল টু প্রেস করতে থাকবে।
7 বার ইকুয়াল টু প্রেস করবি, 8 আছে মানে 7 বার প্রেস করবি, 7 বার প্রেস করলি, করে যত বেরোচ্ছে বল কত বেরিয়েছে 2.14, তার থেকে 1 বাদ দে, 1 বাদ দে, ঠিক যত বেরোলো সেটাকে আবার 0.1 দিয়ে ভাগ কর, ঠিক আছে? কত বেরোলো? 21.5 মানে একবারে বেরিয়েছে 11.43, তার সাথে যেটা বেরোলো বুঝতে পারছিস তো কি বললাম? দেখ আমি শুনে নে, 1 এর সাথে 0.1 যোগ করলে হয় 1.1, ঠিক আছে? ক্যালকুলেটরে 1.1 প্রেস করবি, তারপর ইনটু প্রেস করবি, 1.1 পর ইনটু, তারপর ইকুয়াল টু, যেহেতু 8 আছে 7 বার প্রেস করবি, করার পর যেটা বেরোবে তার থেকে 1 বাদ দিবি, হলো? মানে এই পার্টটা হলো, তার সঙ্গে ভাগ করবি, যেটা বেরোবে তার সঙ্গে ভাগ করবি 0.1, যেটা বেরোবে आंसर, তার সঙ্গে এই 1 প্লাস 0.1 মানে গুণ করবি 1.1, পুরোটা যেটা বেরোবে সেটাকে আবার 2000 দিয়ে গুণ করবি। কি বললাম বুঝতে পারলি তো? দেখাচ্ছি, আবার দেখাচ্ছি যেটা বললাম, আমাদের দেখে ক্যালকুলেটর নিয়ে কর, হাতে কর, সবাই কর, এটা দেখে নে, নাহলে বুঝতে অসুবিধা হবে। 1.1 ইনটু, তারপর ইকুয়াল টু, যেহেতু এটা 8 বার আছে পাওয়ার, তাই 7 বার প্রেস করব, 1 2 3 4 5 6 7, 2.14 বেরিয়েছে, মাইনাস 1 কর, করে যেটা বেরোলো -1 এত অবধি হলো, করার পর যেটা বেরোবে তারপর ভাগ দে, ভাগ 0.1, কত বেরিয়েছে বল? 11.43 ইনটু করবি 1.1, ঠিক আছে? 12.579, যেটা বেরোলো সেটাকে 2000 দিয়ে গুণ করবে, কত বেরোচ্ছে? 25159, নাকি না? একবারে आंसर বের 25159। বুঝলেন কি করে করলাম? একবারে কি করে করলাম, টেকনিকটা দেখ কি করে করলাম, একবারে করা যায়, একবারে, ঠিক আছে? একটা বারে বেশি বারবার লিখতে হলো না, আলাদা। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছিস, বুঝে নে। नेक्स्ट क्वेश्चन है मिस्टर एक्स बड़ो, मिस्टर एक्स बड़ो ₹5 lakhs to pay, sorry, ₹5 lakhs তারপর লিখি to buy a house, full stop. If he pays equal installment, if he pays equal installment, for 20 years, at the rate 10% per annum, full stop. Compute amount of installment, ঠিক আছে? কি কি বলে দিয়েছে? মিস্টার এক্স 5 লাখ টাকা বড় করেছে, মানে ধার করেছে, টু বাই আ হাউস, একটা হাউস কেনার জন্য নিশ্চয় 5 লাখ টাকা ধার করেছে, তাহলে 5 লাখ টাকা তো আজকের ভ্যালু, বোঝাই গেল 5 লাখ টাকা আজকের ভ্যালু, মানে এটা লোন অ্যামাউন্ট, এই 5 লাখ টাকা তো লোন অ্যামাউন্ট। কোথায় দিই টানবো এটা? এদিক টানছি, এটা হচ্ছে আজকের ভ্যালু, মানে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, 5 লাখ টাকা প্রেজেন্ট ভ্যালু, এটা বুঝতে পারলাম, 5 লাখ টাকা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। এবং ইকুয়াল ইনস্টলমেন্ট 20 ইয়ার, মানে এটা টাইম এন, 10% পার অ্যানাম, এটা ইন্টারেস্ট আই, আমাকে বের করতে হবে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, মানে অ্যানুইটি বের করতে হবে, মানে এ বার করতে হচ্ছে এ। তাহলে বুঝতে পারলি কি কি বলে দিয়েছে? এন বলে দিয়েছে, পিভি বলে দিয়েছে, আই বলে দিয়েছে, তাহলে এ বের করতে হবে। এখন আমাকে বুঝতে হবে লোনের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট পেমেন্টটা কবে হয়? ফার্স্ট পেমেন্ট আফটার 1 মান্থ, তাই তো? আফটার 1 মান্থ, কারণ আফটার 1 মান্থ মানে কোনটা, অর্ডিনারি নাকি এটা, কোনটা হবে?
অর্ডিনারি ফর্মুলা বলবে নাকি এই ফর্মুলাটা বলবে বলতে পারবি? কোন ফর্মুলাটা বলবে? অর্ডিনারি ফর্মুলাটা বলবে, অর্ডিনারি। প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি মানে এটা বলছে। বুঝতে পারলি? ফর্মুলা চুজ করতে হবে, ফর্মুলা এত চারটে ফর্মুলা তো সামনে আছে, তোকে চুজ করতে হবে কোন ফর্মুলা বসবে। আমি আবার বলছি, লোনের ক্ষেত্রে প্রথম পেমেন্ট করতে হয় 1 মাস পর, 1 মাস বা 1 বছর, যেটা তেমন থাকবে। তার মানে অর্ডিনারি বা রেগুলারটাই হচ্ছে 1 মাস বা 1 বছর পর। বুঝতে পারলি তো? এন্ড অফ দ্য পিরিয়ড পেমেন্ট করতে হয় এটা, আর বিগিনিং অফ দ্য পিরিয়ড পেমেন্ট করতে হয় এটা। ঠিক আছে? এখানে একটু বলতে অসুবিধা লিখে দিচ্ছি, এটা হচ্ছে এন্ড অফ দ্য পিরিয়ড, আর এটা বিগিনিং অফ দ্য পিরিয়ড। তাহলে বুঝতে পারলাম, তাহলে এন্ড অফ দ্য পিরিয়ড পেমেন্ট করতে হবে। তাহলে এই ফর্মুলা বা এই ফর্মুলা যে কোনো একটা ফর্মুলা বলবো, কিন্তু আমাকে এখানে কি বের করতে বলেছে? আমাকে তো প্রেজেন্ট ভ্যালু দিয়ে দিয়েছে না, প্রেজেন্ট ভ্যালু দিয়েছে মানে প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা বসবে। যদি ফিউচার ভ্যালু দিই তো ফিউচার ভ্যালু ফর্মুলা বসবে। তো বোঝা গেল। তার মানে প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা লিখ, প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু a ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস 1 প্লাস i হোল টু দি পাওয়ার মাইনাস a হোল ডিভাইডেড বাই i। তাহলে ভ্যালুগুলো পুট কর। a বলে দিয়েছিল, বলেনি a বের করতে হবে। প্রেজেন্ট ভ্যালু 5 লাখ টাকা বলে দিয়েছে। 1 minus 1 plus i মানে 10% 0.1 to the power minus 20 whole divided by 0.i। এবার এটা করব, কি করে করব তোকে শিখিয়ে দিচ্ছি, শোন। আমি আগে লিখে দিচ্ছি না ফর্মুলাটা, দেখ এগুলো সব ক্যালকুলেটর টেক্সটে শিখিয়েছিলাম। দেখ একটু ভালো করে বুঝতে হবে, হ্যাঁ একবারে কি করে একটা লাইনে করা যাবে অ্যানসারটা, এই অ্যানসারটা এক লাইনে করা যাবে। এখানে পাওয়ারে কি আছে? মাইনাস। পাওয়ারে এটা মাথায় রাখবি, সবসময় পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে আগেরগুলো কি করছিলাম? ইনটু করছিলাম না। 1.1 ইনটু ইকুয়াল টু, এখানে ইনটু হবে না। ইনটু কখন হবে? যদি মাইনাস না থাকে। মাইনাস থাকলে তখন ডিভাইড হয়ে যাবে, এটা মাথায় রাখ। এটা যদি মাথায় রাখতে হবে তাহলে দেখবি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে কি লিখবো? ক্যালকুলেটরে লিখবো 1 ডিভাইডেড বাই 1.1। এবার বললি কেন 1.1 হলো? বুঝতে পারছিস কেন 1.1 হয়েছে? বুঝতে পেরেছিস কেন 1.1 হয়েছে? ওটা 1 টা ফিক্সড, কিন্তু 1 চেঞ্জ হবে না, 1 টা ফিক্সড, 1 টা ফিক্সড। 1 ডিভাইডেড বাই যদি এখানে 20% থাকে তখন 1.2 হতো, 30% থাকলে 1.3 হতো। বুঝতে পারছিস তো কি বললাম? 1 minus 1.1 লিখলাম। তারপর ইকুয়াল টু লিখবি, ইকুয়াল টু পাওয়ার প্রেস করবি, জানিস 20 টাইমস। বলবি কেন 20 টাইমস প্রেস করব? যেহেতু পাওয়ারে 20 ছিল, তাই তো? 20 ছিল বলে 20 বার প্রেস করব। তাহলে কি করলাম দেখ, 1 ডিভাইডেড বাই 1.1 ইকুয়াল টু 20 টাইমস প্রেস করব। প্রেস করার পর যেটা বেরোবে তারপর তার পাশে লিখ জিটি। জিটি দেখবি তো সবার ক্যালকুলেটরে জিটি আছে, জিটি প্রেস করো। সবার ক্যালকুলেটরে জিটি আছে, জিটি প্রেস করবে। জিটি মানে গ্র্যান্ড টোটাল। এবার করে দেখ, যেটা বললাম সেটা করে দেখ, কি বের হচ্ছে বল, কি বের হচ্ছে, তারপর আমি বলছি। এইটা করলে শুনছিস তো, এইটা করলে যেই অ্যানসারটা বেরোবে একবার শুনে নে, এটা করলে যেই অ্যানসারটা বেরোবে সেটা হচ্ছে পুরো অ্যানসারটা, বুঝতে পারলি? একবার শর্টকাট ট্রিক্স এটা, এটাই শর্টকাট ট্রিক্স। আমি ক্যালকুলেটরে বারবার অনেকবার করেছি এই জিনিসগুলো, ক্যালকুলেটর ট্রিক্স এগুলো শিখেছি। লিখছি 1 minus 1.1, ঠিক আছে? তারপর ইকুয়াল টু 20 বার প্রেস করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 বার প্রেস করলাম। তারপর জিটি লিখলাম। কত বেরিয়ে যাবে আমার? 8.51 বেরিয়েছে। এটা করে আমার 8.51 বেরিয়ে গেল, 8.51। এবার তোরাও বল, তোদেরও নিশ্চয়ই 8.51 বেরিয়েছে। ঠিক আছে, 8.51 বেরিয়ে গেছে। তার মানে বোঝ, এটা তো 8.51 এখানটায় কোথায় শর্ট বেরিয়েছে, এই তো বেরিয়েছে, সেও বেরিয়েছে। পর আমি ওয়েট করছি, কোন না বেরোবে 8.51। 8.6 আসছে। আমি বলে দিচ্ছি কেন বেরিয়েছে, কেন বেরোয়নি আমি বলে দিচ্ছি।
ঠিক আছে তো? তাহলে কি হবে, এবার 5 লাখকে যদি 8.51 দিয়ে ডিভাইড করে দিই কত হচ্ছে অ্যানসার 58754। এখানে লিখে দিচ্ছি, পাশে লিখে দিচ্ছি 5 lakhs equal to 8.51a, মানে এই পুরোটা করে 8.51 বের করো। তাহলে a কত বের হবে, এটা দিয়ে এটা ভাগ করে দাও, 58,754, 58,754। তাহলে অ্যানুয়াল বুঝতে পারলি? এইভাবে করতে হবে। এই অবধি কর, পরের দিন আবার করাবো, ঠিক আছে?